আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিঠু। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে দেশের বিভিন্ন জেলার কৃষিতে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। পটুয়াখালীতে নষ্ট হয়েছে রোপা আমনের বীজতলা। এতে ক্ষুব্ধ কৃষকরা সড়ক কেটে পানি নামানোর চেষ্টা করায় বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গায় অতিবৃষ্টিতে নির্ধারিত সময়ের আগেই পাট কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে বেড়েছে উৎপাদন খরচ, দেখা দিয়েছে লোকসানের শঙ্কা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সুলাইমান কবির। দেশের দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীতে গত 4 থেকে 11 জুলাই 458.11 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে জেলার গলাচিপা উপজেলার প্রায় 1200 একর রোপা আমনের বীজতলা পানিতে তলিয়ে যায়। স্লুইস গেট সহ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সৃষ্ট জলাবদ্ধতায় পচন ধরেছে রোপা আমনের বীজতলায়। দিশেহারা কৃষকরা পানি নামাতে বাধ্য হয়ে গলাচিপা উপজেলার আঞ্চলিক মহাসড়কের কয়েক জায়গায় কেটে দেন। এতেও নামেনি পানি, উল্টো যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দূরপাল্লার যানবাহন চালক, যাত্রী সহ স্থানীয়রা। মুখ হলা করে দিলে পানি বাইরে নি, হাতে পানি বাইরে না স্যার, তো কৃষক মরতে আছে বর্ষার বৃষ্টিতে বীজ করতে পারতে আসে না, এই কারণে ধান কাটা হয়েছে। গাড়ি ঠিক মতো চলে না, এই যে হেন্দাই হয়ে যায়, ভেঙে যায়। দ্রুত সড়ক মেরামত ও বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছে স্থানীয় এলজিইডি বিভাগ। আমাদের কাছ থেকে এটা অনুমতি নাই বা স্থানীয় উপজেলা প্রশাসনের কাছ থেকেও নাই আমার জানা মতে। বিষয়টি আমরা খতিয়ে দেখব, দেখে যদি রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমরা এটা মেরামত করার ব্যবস্থা। অতিবৃষ্টির নেতিবাচক প্রভাব পড়েছে দেশের শীর্ষ পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরেও। জমিতে পানি জমে থাকায় নির্ধারিত সময়ের আগেই পাট কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে একদিকে ফলন কমার আশঙ্কা, অন্যদিকে শ্রমিক সংকটে মজুরি বাড়ায় লোকসানের শঙ্কায় দিন কাটছে চাষিদের। আমরা বিপদগ্রস্ত, যে টাকা ব্যয়বহুল হইতেছে, পাটের ফলন নাই। পাট যতটুকু উঁচু হওয়ার কথা ছিল উঁচু হয় নাই, এই কারণে পাটটা কেটে নেওয়া লাগবে, এর জন্য হয়তো ফলন হইব না বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সরকারিভাবে যে অনুদানের ব্যবস্থা যদি আমরা সরকার থেকে পাই তাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। পাশাপাশি আমাদের সরকারের যে সদিচ্ছা আছে, পাটের যে দাম এটা যদি বৃদ্ধি করা যায় তাহলে আমাদের কৃষক লাভবান হবে। সরকারি সহায়তা ও পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন জেলার পাট চাষিরা। সুলাইমান কবির, আরটিভি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ফরিদপুরের ভাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলেউদ্দিন ইমরান। ইমরান, ভাঙ্গাতে তো নির্ধারিত সময়ের আগেই পাট কাটা হচ্ছে, তো এই পাট কাটা নিয়ে কৃষকের পরিকল্পনা কি, আর প্রশাসন বা কি বলছেন? শীর্ষস্থানীয় জেলা হচ্ছে ফরিদপুর, এবং সেই ফরিদপুরের ভাঙ্গা উপজেলাতে এই বছর কৃষক কিন্তু ব্যাপক আগ্রহের সঙ্গে পাট বপন করেছেন, এবং সেই আগ্রহের ফলে কিন্তু এই বছর লক্ষ্যমাত্রাতে ভাঙ্গাতে আবাদ হয়েছে। এবং বছরের শুরুতে সময় মতো বৃষ্টি এবং অনুকূল আবহাওয়ার কারণে পাটের চারা সমানভাবে গজিয়েছিল, কিন্তু সম্প্রতি সময়ে একটানা ভারী বৃষ্টিপাতের ফলে বেশিরভাগ পাটের জমিতেই কিন্তু পানি জমে গেছে, যার ফলে কিন্তু চরম আশঙ্কায় দিন পার করছেন কৃষকরা। এবং এই পাটের জমিতে পানি জমে যাওয়ার কারণে সকল কৃষকের পাট একসঙ্গে কাটতে হচ্ছে, যার ফলে কিন্তু দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট, এবং পাটের যেই কাটার খরচ সেটি কিন্তু দ্বিগুণেরও বেশি বর্তমানে হয়ে গেছে, যার ফলে কৃষকরা কিন্তু মূলত খুবই সমস্যার সম্মুখীন হয়েছেন। এবং আপনাকে যদি আমি দেখানোর চেষ্টা করি, আমার পিছের যেই জমিটি দেখতে পাচ্ছেন, যেটিতে কিন্তু পানিতে পাট ডুবে গিয়েছে, এবং এই একই চিত্র কিন্তু শুধু এই জমির না, ভাঙ্গার বেশিরভাগ পাটের জমিরই কিন্তু একই চিত্র। তো এই বিষয়টি নিয়ে আমি কথা বলেছি কৃষি কর্মকর্তার সঙ্গে, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে এই বছর যেহেতু পাট বড় হওয়ার আগেই কৃষকদের কাটতে হচ্ছে, তো সেহেতু যদি সরকার থেকে কোনো রকম প্রণোদনা আসে তাহলে সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষকেরা পাবেন। এবং কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি, কৃষকরা জানিয়েছেন যদি সরকার থেকে পাটের দামটি একটু বেশি করে নির্ধারণ করে দেয় তাহলে কিন্তু তারাই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। তো মিতু, এই ছিল আমার কাছে ফরিদপুরের ভাঙ্গা থেকে পাটের সর্বশেষ সংবাদ। ইমরান, ধন্যবাদ আপনাকে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন 2026 সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পৃথক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাম্প্রতিক বন্যায়
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের কারণে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের অসুবিধা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। দেশজুড়ে টানা বৃষ্টি এবং দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা সরাসরি প্রভাব পড়েছে বাজার দরে। বন্যা আর টানা বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় সরবরাহ কমেছে নিত্যপণ্যের, আর তাতেই বাজারের দাম বেড়েছে অনেক পণ্যের, বিশেষ করে সবজির দাম কিছুটা চড়া। অন্যদিকে কিছুটা দাম বেড়েছে ব্রয়লার মুরগির, কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। বাজারে পণ্যের দাম বৃদ্ধিতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। অন্যদিকে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় চিনি, ভোজ্য তেল ও গমের আমদানি কমায় নিত্য পণ্যের দামে তারতম্যের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তবে ইতোমধ্যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় নিত্য পণ্যের দামে এসব পণ্যের বড় কোনো পরিবর্তন হয়নি। দাম এখন তো তুলনামূলক ঠিক আছে, যেমন ব্রয়লারটা অনেক বেশি ছিল, এখন 180 টাকা চলে। শুধু বাড়তি দাম হচ্ছে চিনিগুটা যেহেতু এক্সপোর্ট হচ্ছে এই জন্য একটু বাড়তি চলছে। চিনি আগে 100 টাকা বেচা হয়তো, এখন 105 টাকা বেচি। দেশি ডাউলের দামটা বাড়ছে। দেশি ডাউল আগে 130 টাকা 40 টাকা ছিল, এখন পাইকারি রেট 145 টাকা 50 টাকা বেচা হয় আমাদের। দর্শক, এই মুহূর্তে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম আশিক। আশিক, বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? মিতু, আপনাকে জানিয়ে রাখি যে রাজধানীর কারণ বাজারে আমরা সকাল থেকে ঘুরে ঘুরে দেখেছি এবং আমরা দেখে যতটুকু জানতে পেরেছি যে সবজির বাজারের যে বিভিন্ন সবজি, এই সবজিগুলোর দাম অনেক বেশি এবং ক্রেতা এবং বিক্রেতারা সবাই জানাচ্ছেন যে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সবজির দামের যে একটা তারতম্য সেটা একদম লক্ষণীয়। এবং তারা যেটা জানাচ্ছেন যে সবজির দামে কোনো সবজি মোটামুটি 100 টাকার নিচে আসলে পাওয়া সম্ভব হচ্ছে না। এরপরও শসার কেজি যদি বলি 200 টাকা, এটা গত সপ্তাহে 60 থেকে 100 টাকার মতো বিক্রি হতো, এই সপ্তাহে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বেগুন 120, বরবটি 200, পটল 80, টমেটো 150, ঢেঁড়স 80, কাঁচামরিচ 120 থেকে 140 টাকা। এবং যদি লাউয়ের কথা বলি, যে লাউটা 30 টাকাতে বিক্রি হতো, এখন সেই লাউ 80 টাকায় বিক্রি হচ্ছে। তো যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে মৌসুমি আবহাওয়ার কারণে যে ফসলের ক্ষতি হচ্ছে এবং সবজির যে ক্ষতি হচ্ছে, এ কারণে তারা বাজারে সরবরাহ যে বিভিন্ন ধরনের সবজি সেটা ঠিকভাবে পাচ্ছেন না। এ কারণে বিভিন্ন ধরনের সবজির যে দাম সেটি বেড়ে যাচ্ছে এবং তারা যেটা বলছেন যে তাদের যদি 2000 কেজি কোনো সবজি 2000 কেজি সবজির প্রয়োজন হয়, সেই সবজির জায়গায় এখন তারা মাত্র 500 থেকে 600 কেজি সবজি পাচ্ছেন। এবং যারা ক্রেতা আছেন তারা বলছেন যে গত কয়েক সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সবজির যে দাম অনেক বেশি। এবং আমি যদি বলি আপনাদেরকে যে অন্যান্য ব্রয়লার মুরগি থেকে শুরু করে অন্যান্য নিত্যপণ্যের দাম খুব বেশি তারতম্য হয়নি, তবে সবজির দামের যে এই পরিস্থিতি সেটি নিয়ে সবাই খুবই উদ্বিগ্ন। তারা প্রত্যাশা করছে যে এই যে আবহাওয়া যদি ঠিক হয়ে আসে তাহলে সবজির দাম হাতের নাগালে চলে আসবে। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে বাজারের সর্বশেষ পরিস্থিতি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। 17 জুলাই 24-এর গণ অভ্যুত্থানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পাক। আগের দিন রংপুরের আবু সাইদের নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়া ক্ষোভ এদিন বিস্ফোরিত হয় রাজপথে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেয়া, গায়েবানা জানাজায় পুলিশের হামলা, সারা দেশে বিক্ষোভ, সংঘর্ষ, ক্যাম্পাস বন্ধের ঘোষণা, রাতে মোবাইল ইন্টারনেট বন্ধ, সব মিলিয়ে 17 জুলাই থেকে কোটা সংস্কারের দাবির আন্দোলন রূপ নিতে শুরু করে গণমানুষের আন্দোলনে। জুলাইয়ের সে বিশেষ দিনটি নিয়ে আরও জানাচ্ছেন আব্দুর রহিম। জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সেই মৃত্যুর খবর রাত পেরোতেই ক্ষোভে ফেটে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। 17 জুলাই সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে শুরু হয় ছাত্রলীগ মুক্ত হল গড়ার কর্মসূচি। একে একে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আসে বিভিন্ন আবাসিক হল। ক্যাম্পাসে ছাত্রলীগকে প্রত্যেকটা হল থেকে আমরা বিতাড়িত করে, আমাদের জরুলক হল থেকে, হলপাড়ার থেকে, তখন ওরা ক্যাম্পাসের আশপাশে অবস্থান নেয়। এদিন শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করা হলেও শুরুতে বাধা দেয় পুলিশ। টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা।
17 জুলাই মূলত হচ্ছে জুলাই আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট ছিল, যেদিন হাসিনা রেজিমের গায়েবানা জানাজা হয়েছিল। যখন ক্যাম্পাসে গায়েবানা জানাজার জন্য কফিন নিয়ে আসা হয়, যখন হচ্ছে সবাই জমায়েত হয়, ঠিক এই টাইমেই গায়েবানা জানাজার মধ্যেখানে এখানে পুলিশ ছাত্রলীগ এরা হচ্ছে আমাদের উপর অ্যাটাক করে এবং হচ্ছে টিয়ার গ্যাস হইতে শুরু করে সাউন্ড গ্রেনেড এবং গুলি বর্ষণও করে। সবাই বিচ্ছিন্নভাবে বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকে, অনেকে এইখানে আহত হয় এবং হচ্ছে সেদিনের পর থেকে আমাদের ক্যাম্পাসে হলগুলোকে কিন্তু বন্ধ ঘোষণা করা হয়। পরে উপাচার্যের বাসভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। একই সময় ঢাকা সহ যাত্রাবাড়ি, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজপথ। সংঘর্ষে আহত হন শত শত মানুষ। এটা আর আন্দোলনের মধ্যে ছিল না, এটা তখন গণ অভ্যুত্থানে চলে গিয়েছিল এবং এই গণহত্যার ধারাটা 16 তারিখ থেকে শুরু করেছিল, যেটা 5ই আগস্টের আগ পর্যন্ত, 5ই আগস্টের পরবর্তী সময়, 5ই আগস্টের দিনেও হচ্ছে আমরা এই ধারাবাহিকতা দেখতে পেয়েছি আর কি। দিনের শেষ ভাগে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রাতেই সরকার মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়। তবে এসব পদক্ষেপে আন্দোলন থামাতে পারেনি, বরং ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। পরদিন কমপ্লিট শাটডাউনের ডাক দিয়ে আন্দোলনে নতুন পর্যায়ে প্রবেশ করে। কোটা সংস্কারের দাবি ছাড়িয়ে আন্দোলন তখন রূপ নিতে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের দাবি। আর এভাবেই 17 জুলাইয়ের প্রতিটি ঘটনা পরবর্তী গণ অভ্যুত্থানের ভিত্তি আরও শক্ত করে তোলে। আব্দুর রহিম, RTV, ঢাকা। পুরান ঢাকা তিলোত্তমা নগরীর এক জীবন্ত শহর। ইতিহাসের মহাকাব্যের দেয়ালে দেয়ালে লেখা আভিজাত্যের প্রতিচ্ছবি। সরু গলি, পুরনো ইটের দেয়াল আর ভাঙা খিলানের ভেতর আজও লুকিয়ে আছে শতাব্দীর গল্প। যত্নহীনতায় মলিন বসতি হারাতে বসা এসব স্মৃতির গল্প নিয়ে আজ প্রথম পর্বে থাকছে বুড়িগঙ্গার কোল ঘেঁষা আর নদীপথের বাণিজ্যের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা লক্ষ্মী ভিলার গল্প। শতবর্ষী এ ভবনের বাস্তবতার ছোট্ট নথি থাকছে শাকিলা করিমের প্রতিবেদনে। ছবি তুলেছেন নাজমুল হাসান সাইমন। ফরাশগঞ্জের বিকে দাস লেনের মোড়ে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সাক্ষী লক্ষ্মী ভিলা। 100 বছরের পুরনো এই বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এক সময়ের সমৃদ্ধি, 1 শতাব্দীরও বেশি পুরনো একটি স্থাপনা যা সময়ের বহু পরিবর্তনের সাক্ষী। বিগত শতকের শুরুতে ব্যবসায়ী বসন্ত কুমার দাসের সমৃদ্ধির প্রতীক ছিল এই বাড়ি। ইট, শাঁখ আর কাপড়ের ব্যবসায় অর্জিত সাফল্য যেন ভবনের প্রতিটি ইটে গাঁথা ছিল। দেয়ালগুলোতে ছিল জীবনের উচ্ছ্বাস, ছিল ব্যস্ততার শব্দ। সময় বদলায়, বদলায় ইতিহাসও। 1947 সালে দেশভাগ বদলে দেয় এই বাড়ির ঠিকানা, বদলে দেয় এর পরিচয়। সম্পত্তি বিনিময়ের মাধ্যমে নতুন মালিকানায় যায় লক্ষ্মী ভিলা। 1950 সালের দাঙ্গার পর দাস পরিবারের বিদায়, সব মিলিয়ে লক্ষ্মী ভিলা হয়ে ওঠে সময়ের নিঃশব্দ দলিল। সময় কেটেছে অবহেলায়। হেরিটেজের অংশ হিসেবে বাড়িটির সামনের অংশ মেরামত করা হলেও পেছনের অংশের দৃশ্যে এখনও দেয়ালে ফাটল, ক্ষয়ে যাওয়া কাঠামো আর নিঃশব্দ ভাঙনের চিহ্ন স্পষ্ট। বসন্তবাবুর আদরে গড়া লক্ষ্মী ভিলা ধীরে ধীরে পরিণত জীর্ণ স্মৃতিতে। এক সময় এটা ব্যাংকে জনতা ব্যাংকে ভাড়া দেওয়া হয়েছিল নিচতলাটা। ব্যারিস্টার আজমুল হোসেন QC বর্তমানে ওনাদের ভোগ করতেছে ওনাদের বাসা। এটা তো ফ্যামিলি বাড়ি, এটা তো কোনো মানে প্রদর্শনীর জন্য এই বাড়ি না যে যাকে তাকে ঢুকতে দেওয়া হবে। পুরো ভবন এখনও অনিশ্চয়তার মধ্যে। সামনের অংশ বন্ধ, পেছনের অংশে সীমিত কিছু পরিবারের বসবাস। এভাবেই কোনোভাবে টিকে আছে লক্ষ্মী ভিলা। শাকিলা করিম, RTV, ঢাকা। এবারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও স্বর্ণ পদকের পাশাপাশি তুলে দেওয়া হবে বিশেষভাবে তৈরি চ্যাম্পিয়নশিপ রিং। ফিফার কোনো টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম চালু হচ্ছে এমন স্বীকৃতি। বিশ্বকাপ উপলক্ষে মোট 2026টি বিশেষ
আংটি তৈরি করা হয়েছে, যা টুর্নামেন্টের বছরকে মাথায় রেখেই তৈরি করা। এর মধ্যে 30টি রিং যাবে বিশ্ব চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের কাছে। এই আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, অন্য পাশে যুক্ত করা হবে চ্যাম্পিয়ন দলের নাম তথা নিজস্ব পরিচয়। প্রতিটি আংটি হবে আলাদাভাবে নম্বরযুক্ত, সংশ্লিষ্ট ব্যক্তির মাপ অনুযায়ী তৈরি এবং থাকবে সত্যতা নিশ্চিতকারী একটি সনদও। স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সৌদি আরবের বিপক্ষে অঘটনের শিকার হওয়ার ম্যাচেও প্রধান রেফারির দায়িত্বে ছিলেন এই স্লোভেনিয়ান। 2010 সালে ফিফার আন্তর্জাতিক রেফারি স্বীকৃতি পাওয়ার পর থেকেই ইউরোপ ও আন্তর্জাতিক ফুটবলের বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেন তিনি। ক্লাব ফুটবলে তার সাফল্যের তালিকায় রয়েছে 2022 সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল এবং 2024 সালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ। কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচ পরিচালনার সুযোগ পান ভিনচিচ। সেখানে 2টি ম্যাচের দায়িত্ব পালন করেন তিনি। 2026 বিশ্বকাপে ইতোমধ্যে আরও 3টি ম্যাচ পরিচালনা করেছেন, ফলে রোববারের ফাইনাল হবে তার ক্যারিয়ারের 6ষ্ঠ বিশ্বকাপ ম্যাচ। চট্টগ্রামের বোয়ালখালীতে লবণ কারখানায় ওয়েল্ডিং করার সময় শর্ট সার্কিট ও এসি বিস্ফোরণে 2 জনের মৃত্যু হয়েছে। দগ্ধ আরও 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে নৌকা ভ্রমণে গিয়ে ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গতকাল রাতে জিকুল ও সাজ্জাদ নামে 2 যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 4 জন। অন্যদিকে গতকাল রাত 10টায় চট্টগ্রাম নগরীর 5 লাইশ এলাকার ফিনলে স্কয়ার ভবনের 5 তলা থেকে নিচে পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশের 2 অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অপেশাদার আচরণ এবং অনিয়মের কারণে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। পাবনার ঈশ্বরদীর সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও এক শিক্ষক দম্পতির মধ্যকার দ্বন্দ্ব চরম রূপ নিয়েছে। অন্যদিকে লালমনিরহাট সদরের চিনাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দিয়ে চলে যান শিক্ষকরা। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। পাবনার ঈশ্বরদীর সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে মানুষ গড়ার কারিগরদের কাছ থেকে নৈতিকতার পাঠ নেয়ার কথা, সেখানে শিক্ষকদের এমন অপেশাদার আচরণে চরম উদ্বিগ্ন অন্যান্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। শিক্ষকের ভিতরে এখন দ্বন্দ্ব চলছে, হেডমাস্টার বা ওই মাস্টার। কোমলমতি ছেলে মেয়েরা, এদের তো হচ্ছে মনে করেন যে যা শিখানো যাবে তাই শিখবে। একে অপরের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসৌজন্যমূলক আচরণের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। স্যার বাচ্চাদের মধ্যে যেতে চায় না, আর ক্লাসে ঠিক মতো যেতে চায় না। আমাদের সাথে দুরকম ব্যবহার করে, অন্য সরকারিদের সাথে যেমন করে আমার সাথে ঠিক সেরকম করে না। শুধুমাত্র হচ্ছে স্যারের কথা মতো চললেই জানা, স্যার যেটা বলবে তেলায় চলতে হবে, তেলায় চললেই জানা। এদিকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। প্রাথমিক শিক্ষার এমন বেহাল দশা কেবল পাবনাতেই নয়, লালমনিরহাটের তিস্তার চরাঞ্চলেও চিত্রটা একই রকম। শ্রেণীকক্ষ ও অফিস রুমে সিলিং ফ্যান ও লাইট জ্বললেও প্রধান শিক্ষিকা মাহমুদা বেগম দুপুর 12টায় এবং বাকি শিক্ষক দুপুর 2টা বাজতেই স্কুল ছুটি দিয়ে চলে যান। আমাদের এটা চর অঞ্চল, অবহেলিত অঞ্চল। ফ্যান ঘুরতেছে, সময় এখন 3টা, স্যার নাই, ম্যাডাম নাই, কখন আসে কখন যায় ওরাই ভালো জানে। তবে অভিযোগের বিষয়ে একাধিকবার স্কুলে গেলেও পাওয়া যায়নি প্রধান শিক্ষিকা মাহমুদা বেগমকে। তবে মুঠোফোনে নিউজ না করার অনুরোধ জানিয়ে নিজেকে রাজনৈতিক দলের কর্মী দাবি করেন তিনি। আমি নিজেও বিএনপির একজন কর্মী। রিকোয়েস্ট থাকবে বিশেষভাবে যে নিউজটা এই মুহূর্তে করার দরকার নেই। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাফ জানিয়েছেন, দুর্গম এলাকা হলেও শিক্ষকদের এমন স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া হবে না। A to Z আমরা আসলে যাচাই করব, সরেজমিনে যাবে, তদন্ত রিপোর্ট পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নিব ইনশাল্লাহ। দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দল নিরসন এবং চরাঞ্চলের স্কুলগুলোতে কর্তৃপক্ষের সঠিক তদারকির মাধ্যমেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব, এমনটাই মত সংশ্লিষ্টদের। লিওন আজাদ, RTV। নতুন সম্ভাবনা ও উদ্যোক্তাদের আগ্রহে দীর্ঘ 4 দশক পর প্রাণ ফিরে পাচ্ছে নীলফামারীর বেসিক শিল্পনগরী। লাইট ইঞ্জিনিয়ারিং ও কৃষি কেন্দ্রিক শিল্পের উপর জোর দিতে এই শিল্পনগরকে
5 গুণ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার, যা বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে জেলায় প্রায় 40,000 মানুষের। সরকারের এমন উদ্যোগে খুশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা। নীলফামারী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 40 বছরের পুরনো নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বিসিক শিল্পনগরী জায়গা সহ নানা সংকটে ভুগছিল দীর্ঘদিন ধরে। ঋণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তবে এই স্থবিরতা কাটাতে শিল্পাঞ্চলটি 5 গুণ সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বর্তমানে 500টির বেশি কারখানায় প্রায় 300 কোটি টাকার পণ্য উৎপাদিত হচ্ছে। নতুন করে বিসিকের সংস্কার ও সম্প্রসারণের ফলে এসব খাতের আরও বিকাশ ঘটবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। বিসিক যদি আমাদের কোনো একটা জায়গায় আমার মতো যারা ছোট ছোট উদ্যোক্তা আছে তাদেরকে একত্রিত করে এই কার্যক্রমগুলো চালায়, তাহলে আমার মনে হয় যে আমরা যেমন গ্যাস, বিদ্যুৎ এবং ক্ষুদ্র পরিসরে যে ঋণগুলো আছে এই ঋণগুলো কিন্তু আমরা পেতে পারি। আমাদের তো আসলে ক্ষুদ্র ব্যবসা, আমাদের জায়গা জমি নাই বা আমরা ভাড়া দিয়ে চালাই। সরকারের কাছে আমরা এই হেল্পটা চাচ্ছিলাম যে আমাদেরকে যদি বিসিক শিল্প থেকে এক জায়গায় একত্রে করে এই ব্যবসায়ীগুলো একত্রে করে জায়গা দেয় তাহলে আমরা খুব উপকৃত হব। বন্ধ কারখানা চালু ও জায়গা সম্প্রসারণের উদ্যোগে শিল্পের পরিধি বৃদ্ধির সঙ্গে প্রায় 40,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলছে বিসিক কর্তৃপক্ষ। আর জেলা প্রশাসক বলছেন নতুন 44 একর জায়গা ও আধুনিক অবকাঠামো সৈয়দপুরের শিল্পের বিকাশকে আরো ত্বরান্বিত করবে। বিদ্যমান আমাদের শিল্পনগরীতে 50টা কারখানা রয়েছে, এটার প্রায় 5 গুণ আমরা আরেকটা জায়গা পেয়ে যাচ্ছি। সেখানে আমাদের 250 উদ্যোক্তার আমরা স্থান দিতে পারবো এবং সেক্ষেত্রে প্রায় আমাদের ধারণা যে 35 থেকে 40,000 মানুষের আরও নতুন কর্মসংস্থান তৈরি হবে। ওখানে যারা ওই ডিমান্ড আছে আমরা যদি ওটা করতে পারি আমাদের শিল্পায়নের অগ্রগতি ঘটবে, আমাদের প্রচুর লোকের কর্মসংস্থান হবে। নতুন পরিকল্পনায় 50টির জায়গায় সম্প্রসারিত হয়ে 300টি প্লট হবে, যা লাইট ইঞ্জিনিয়ারিং, রেল যন্ত্রাংশ তৈরি ও কৃষিভিত্তিক শিল্পকে আরও গতিশীল করবে বলে আশা সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় $1 বিলিয়ন বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব। দেশটির পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী রুমাই মোহাম্মদ আল রুমাই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন। সৌদি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জানায় রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে $180 মিলিয়ন বিনিয়োগ করে একটি বে টার্মিনাল নির্মাণে আগ্রহী। বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে সৌদি উপমন্ত্রীর সাথে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সিইও সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যান্য খাতেও বিনিয়োগে আগ্রহী বলে জানায় প্রতিনিধি দল। আবারও খেলার খবরে ক্রিকেট প্রসঙ্গ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে নিয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তে মাঠে নামছে বাংলাদেশ। একমাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজ হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে টাইগাররা। শেষ ওয়ানডে জিতলেও প্রথম টি-20 হেরে আবারও খেই হারিয়েছে সফরকারীরা। এবার লক্ষ্য সিরিজ বাঁচানো, সেই পরিকল্পনায় দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে সমতায় ফিরতে চায় বাংলাদেশ। এদিকে ছন্দ ধরে রাখতে মুখিয়ে আছে জিম্বাবুয়ে। এই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজেও বাজিমাত করার পরিকল্পনা নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। ম্যাচ শুরু শুক্রবার বিকেল 4:30টায়। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।